দর্শক, আজ আমরা ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের স্বার্থ রক্ষা প্রসঙ্গে আলোচনা করব। এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বিএবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনি জানেন যে বন্ধ হওয়া যে 5টি আর্থিক প্রতিষ্ঠান যে বন্ধ হতে যাচ্ছে, সেই আর্থিক প্রতিষ্ঠানে যারা আমানতকারী রয়েছেন তাদেরকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কতটুকু আসলে গ্রাহকদের স্বার্থ রক্ষা হচ্ছে এখানে? আসলে যাদের 10 লক্ষ টাকার উপরে ডিপোজিট আছে তাদের স্বার্থ তো রক্ষা হচ্ছে না, সুতরাং সে ব্যাপারে কী করবে সেটাও বলা উচিত ছিল এখানে। গ্রাহকের টাকা তো আপনাকে ফেরত দিতে হবে, এটা আসলে আপনার আইনি দায়িত্ব। যদিও আজকাল অনেক সময় ইভেন আমাদের আগের গভর্নর মহোদয়কে আমি শুনেছি বলার জন্য যে এগুলো আমাদের মরাল রেসপন্সিবিলিটি। কিসের মরাল? এটা আপনার আইনি দায়িত্ব, এটা আপনার লিগ্যাল রেসপন্সিবিলিটি। গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছেন, তাকে টাকা ফেরত দিতে হবে। কিন্তু এখন শুনতেছি যে এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে গ্রাহক, এদের মধ্যে ক্ষুদ্র গ্রাহকদের 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার টাকা ফেরত দেওয়া হবে। তার মানে আর যারা নাকি 10 লক্ষ টাকা ডিপোজিট রাখে তারা আবার ক্ষুদ্র গ্রাহক হয় কীভাবে? আর যাই হোক, ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক, যেটি হোক, তবে যাদের 10 লক্ষ টাকার উপরে ডিপোজিট তাদের টাকা কি ফেরত দেবেন না? তারা কি অন্যায় করেছিল টাকা ডিপোজিট রেখে আপনার কাছে? তো সুতরাং এগুলো আসলে সিদ্ধান্তগুলো কিসের বেসে নিল? কেন 10 লক্ষ টাকা, কেন এটা 8 লক্ষ টাকা নামলো না, কেন এটা 15 লক্ষ টাকা গেল না, বাকিটা কী হবে? এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই। সুতরাং বা এগুলো নিয়ে কোনো প্রকাশ্যে কোনো ধরনের বিবৃতিও দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তো সুতরাং এগুলো নিয়ে একটা আমি কি বলবো, একটা পারপ্লেক্স সিচুয়েশন। কিন্তু আমরা ব্যাংকিং খাতে যে নিয়মটা দেখি যে গ্রাহকদের ক্ষেত্রে এটা 2 লক্ষ টাকার একটা বিষয় রয়েছে, কিন্তু এই নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইন কি বলে এখানে? না, এখানে আইন তো বলে যে মানে আপনি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাদেরকে লাইসেন্স দিয়েছেন তারাও ডিপোজিট নেবে এবং তারাও লেন্ডিং করবে, আইন তো সেটি বলে। এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে বাংলাদেশ ব্যাংক, এই আইনে তাই বলা আছে। আইনে অন্য কোনো প্রতিষ্ঠানের কথা বলা নেই। একটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, একটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ইভেন আমাদের দেশে টার্মিনোলজিগুলো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক উল্টাপাল্টা করে রাখছে। একটা বলে আর্থিক প্রতিষ্ঠান, আর এর বলেন নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, আর ব্যাংকার হচ্ছে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু টার্মিনোলজিগুলো পর্যন্ত ঠিক নেই আমাদের দেশে। তো যাই হোক, আইনে এই ধরনের কোনো বাধা নেই। আইনে ইমপ্লাইড যে এটা আপনার টোটালটাই আপনাকে ফেরত দিতে হবে। সুতরাং আপনি যে আপনার ওই যেগুলো মার্চ করা হয়েছিল ইসলামিক ব্যাংকগুলো, সেখানে তাদেরকে 2 লক্ষ টাকা পর্যন্ত দিবে, তারপরে আস্তে আস্তে টাকা ফেরত দিবে। তো এই ধরনের একটা স্কিম তো এখানেও নিশ্চয়ই আছে। তো সেটা প্রকাশ করা উচিত, বলা উচিত যে কত লক্ষ টাকা পর্যন্ত আপনারা ফেরত দিবেন আর বাকিটা কীভাবে দিবেন সেটা না বলে আপনি ক্ষুদ্র গ্রাহকদের বা ক্ষুদ্র ডিপোজিটারদের আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেবেন, এতটুকু বলে ছেড়ে দিলে তো এটা পূর্ণাঙ্গ স্কিম হলো না। সুতরাং জনগণের মন থেকে এই সমস্ত আপনার অ্যাকশন সম্বন্ধে আপনার কেউ যাতে প্রশ্ন করতে না পারে বা প্রশ্ন দূরীভূত করার জন্য আপনাকে একটা পূর্ণাঙ্গ স্কিম একটা ডিক্লেয়ার করতে হবে। আমরা দেখেছি ব্যক্তি পর্যায়ে বড় যারা আমানতকারী কিংবা প্রাতিষ্ঠানিক আমানতকারী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটি নতুন নীতিমালা করা হবে তাদের অর্থ ফেরতের বিষয়ে। এই নীতিমালাটা এখন কেন? এটা এর আগে কেন হয়নি? না, এটা তো আসলে যখন নাকি একটা ব্যাংকরাপ্ট হয় বা একটা ব্যাংক আসলে দেউলিয়া হয়ে যায়, তখনই সেন্ট্রাল ব্যাংক একটা নীতিমালা করে সেটাকে ডিক্লেয়ার করে। তো সেটা না হয় অ্যাকসেপ্ট করা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে যে একেবারে যখন নাকি লাইসেন্স দেবে তখন থেকে এই নীতিমালা নাই কোথাও, কোনো দেশে এইগুলো প্র্যাকটিস করে না সেভাবে। একটা ব্যাংক ধসে পড়লে, একটা ব্যাংক ব্যাংকরাপ্ট হলে তখনই গিয়ে এই সমস্ত নীতিমালা করে। কিন্তু নীতিমালা আংশিকভাবে করে না, করলে পুরোটাই করতে হয়। আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত দিবেন, এটা কোন নীতিমালার আওতায়? তো এটা তো নীতিমালারই একটা পার্ট, তাই না? সুতরাং আমি জানি না এগুলোই তাড়াতাড়ি করে একটা কিছু সাধারণ জনগণকে একটা কিছু মানে উপহার দিয়ে বোঝানো যে ভাই আমরা একটা কিছু করতেছি। তো এই ধরনেরই আমার কাছে পরিস্থিতিটা মনে হয়। কিন্তু এখন নতুন নীতিমালা করা হবে বড়দের জন্য, তাহলে এইটা যে করছেন যে 10 লক্ষ টাকা ফেরত দেবেন, এটা কি কোন নীতিমালার পার্ট না? এটা তো নীতিমালারই পার্ট। সেক্ষেত্রে যারা গ্রাহক রয়েছেন, ক্ষুদ্র আমানতকারী আপনি যাদের কথা বলছিলেন, তাদের স্বার্থ রক্ষায় আসলে কি করা যেতে পারে? কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি? এখানে তো এরা তো ডিমান্ড ডিপোজিট নিতে পারে না, বা এরা তো সেভিংস অ্যাকাউন্টও করে না। এখানে তো সবাই ফিক্সড ডিপোজিট রাখে। তো ফিক্সড ডিপোজিটের মধ্যে ক্ষুদ্র কারা, আপনার আসলে 1 লাখ টাকাও তো ফিক্সড ডিপোজিট হইতে পারে, 50,000 টাকাও ফিক্সড ডিপোজিট হতে পারে, 10 লক্ষ টাকাও হইতে পারে ফিক্সড ডিপোজিট, বা কারো 1-এর অধিকও ফিক্সড ডিপোজিট থাকতে পারে, তাই না? তো সুতরাং আপনার কিভাবে এরা ক্ষুদ্র
ক্ষুদ্র গ্রাহক বলতে কাদেরকে মিন করছে সেটা ওরাই ডিফাইন করা উচিত, এটা তো আমরা বাইরে থেকে কেউ ডিফাইন করবো না। তো সুতরাং ওরা ডিফাইন করে 10 লক্ষ টাকা পর্যন্ত দেবে, এটাও তার নীতিমালার একটা পার্ট হতে হবে। আর বাকিদের কিভাবে ফেরত দেবে সেটাও নীতিমালার পার্ট হতে হবে। ইসলামী ব্যাংকের যারা সচেতন গ্রাহক ফোরাম আছে এই বিষয়টা নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে তো আন্দোলন হচ্ছে, অনেকদিন ধরে তারা আন্দোলন করছে এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে হোক কিংবা অন্য কোনো সিদ্ধান্তে হোক নতুন করে বোর্ড গঠনের দিকে যাচ্ছে। এ বিষয়ে আপনার পরামর্শ কী থাকবে এখানে? না, নতুন করে বোর্ড তো গঠন করতে, কারণ আগের বোর্ড যেহেতু আপনি রিজলভ করে দিচ্ছেন, সুতরাং এটা বোর্ড ছাড়া তো চলতে পারে না, তাই না? সুতরাং নতুন বোর্ড তো আপনাকে মানে ফর্ম করতেই হবে, কারণ নতুন বোর্ড ছাড়া আপনার ব্যাংকটা চলবে কীভাবে। তবে নতুন বোর্ড যাতে এই কর্পোরেট গভর্নেন্সের নীতিমালা মেনে চলে সেদিকে দৃষ্টি রাখতে হবে সেন্ট্রাল ব্যাংকে। কারণ বোর্ডের কাজ কিন্তু এই বসে বসে লোন স্যাংশন করে না, বোর্ডের কাজ হচ্ছে আসলে পলিসি তৈরি করা, তাই না? তো ওরা অ্যাপ্রোপ্রিয়েট পলিসি তৈরি করবে, আপনার ম্যানেজমেন্ট সেই পলিসি ইমপ্লিমেন্ট করবে, এটা হচ্ছে বোর্ডের দায়িত্ব। সুতরাং নতুন বোর্ড নতুন বোর্ড তো ফর্ম করতেই হবে, কারণ এখন তো কোনো বোর্ড এক্সিস্ট করে না। তো সুতরাং নতুন বোর্ডও করতে হবে এবং এই বোর্ড যাতে কর্পোরেট গভর্নেন্স মেনে চলে সেই দিকে বাংলাদেশ ব্যাংকের নজর রাখতে হবে। আপনি যেটা বলছিলেন যে বোর্ডের কাজ তো আসলে পলিসি তৈরি করা, কিন্তু আমরা তো দেখেছি বিভিন্ন ব্যাংকে আসলে লোন স্যাংশনের বিষয়ে আসলে বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে। এই জায়গা থেকে সরে আসার উপায় কি? এই জায়গাতে সরে আসার উপায় সেন্ট্রাল ব্যাংক উইল ইনস্ট্রাক্ট যে কোনো বোর্ড এখন থেকে লোন স্যাংশন করতে পারবে না। দিস ইজ নট দি রেসপন্সিবিলিটি অফ দ্য বোর্ড, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট, তাই না? এটা সেন্ট্রাল ব্যাংক এটা আইন করে এটা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করবে, তাই না? বা গভর্নমেন্ট। সেই জন্য আমরা সবসময় বলি যে গভর্নমেন্টের রাজনৈতিক সদিচ্ছাটা তো সবচেয়ে বড় জিনিস, তাই না? গভর্নমেন্টই তো চায় না, তাই না? গভর্নমেন্ট এই সমস্ত লোকগুলোকে আপনার ব্যাংকিং এবং নন ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে, এদের কিন্তু গভর্নমেন্ট ইচ্ছে করে লাইসেন্স দিয়েছে তাদের সমস্ত পলিটিক্যাল লোকজনদের যে তোমরা কিছু একটা করে খাও, তাই না? আসলে গভর্নমেন্টই তো চায় না, বা সেন্ট্রাল ব্যাংক নিজেই তো চায় না। সেন্ট্রাল ব্যাংক চাইলে বলে এগুলো না হইতে পারে নাকি? আর আপনি যে প্রথমে যে প্রসঙ্গটা তুললেন না, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা নিয়ে আমরা এখনও আসলে কি বলবো, মানে একটা ধোঁয়াশার মধ্যে আছি। কারণ প্রথম যখন নাকি এদেরকে লাইসেন্স দেওয়া হয়, প্রথম যখন এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে লাইসেন্স প্রদান করা, তখন কথাই ছিল যে তারা লায়াবিলিটি মার্কেটে বৈচিত্র্য আনবে, তাই না? এরা ট্রেডিশনাল লায়াবিলিটির উপর ডিপেন্ড করবে না, যেমন ডিপোজিট নিয়ে এগুলো পড়লে এরা ডিপেন্ড করবে না। লায়াবিলিটি মার্কেটে বৈচিত্র্য আনবে, ওদের দেখে ব্যাংকাররা শিখবে, তাই না? তো কোথায় বৈচিত্র্য আনে এরা? এখন তাদের লায়াবিলিটির জন্য এরা এখন ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট। এখন ব্যাংকের থেকে হোলসেল বড় করে আবার পরবর্তীকালে তারা আবার লেন্ডিং করে। তো এইগুলোই যদি তার কাজ হয়, তাহলে আমার এই 35টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল লাইসেন্সের কী দরকারটা ছিল বলেন? তাহলে যেই উদ্দেশ্যে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে কিংবা যে মডেলে করা হয়েছে সেটা কি আসলে ব্যর্থ হলো? টোটালি ব্যর্থ। এটা কোনো মানেই নেই। এখন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যা করে, কিন্তু আমাদের ব্যাংকাররা করে আরও এফিশিয়েন্টলি করে। তো এদের আমার দরকারটা কি? কোনো তো দরকার নেই। সুতরাং এদেরকে মানে আপনার কুইট করতে বলেন। বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য দিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে ব্যাংকিং খাতে নিট লোকসান হয়েছে 1,36,000 কোটি টাকা। ব্যাংকিং খাতে কতখানি ঝুঁকি সামনে রয়েছে? লোকসান মানে তো পুরোটাই 100% ঝুঁকি, তাই না? তো এত লোকসান নিয়ে তো একটা ব্যাংকিং খাত চলতে পারে না, কারণ আফটারঅল তো ব্যাংকিং একটা ব্যবসা। তা আপনি লোকসান নিয়ে কতদিন এইগুলো চালাতে পারেন? কিন্তু আসলে যখন লোকসান হয় তখন তো আপনার ক্যাপিটাল শেষ হয়ে যায়। এখন ক্যাপিটাল না থাকলেও ব্যাংক চলতে পারে যদি আপনার এনাফ লিকুইডিটি থাকে। এখন এই লোকসান নিয়েও ব্যাঙ্কগুলো রান করছে বিকজ দে হ্যাভ গট এনাফ লিকুইডিটি। বা বাংলাদেশ ব্যাংক বলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি লিকুইডিটি সাপোর্ট দিব, তোমরা চালায় যাও, তাই না? যে এইভাবে তো চলতে পারে না। এইভাবে চলতে গেলে না, দেখবেন কিছুদিন পরে বিদেশিরাও বলবে যে তোমাদের এলসি আমি অ্যাকসেপ্ট করবো না, তোমাদের সাথে আমরা ব্যাংকিং করবো না। তো তখন আপনার অবস্থাটা কী হবে? এখনও যে অ্যালার্ট হচ্ছে না, এখনও যে সঠিক আপনার মিজান নিচ্ছে না সেন্ট্রাল ব্যাংক, এগুলো আসলে খুবই দুঃখজনক। যখন নাকি ব্যাংকিং সেক্টর পুরো ধপাস করে পড়ে যাবে, যখন আমরা অগ্রহণযোগ্য হয়ে যাব সারা বিশ্বে, তখন এরা কী করবে আমি বুঝি না। এমন যদি পরিস্থিতি হয় তাহলে দেশের অর্থনীতি তো অনেকাংশে ব্যাংকের উপর নির্ভরশীল থাকে, অনেকাংশে। তাহলে আমাদের অর্থনীতি আসলে কোথায় যাচ্ছে? টিকবে না। আর আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা হচ্ছে টোটালি যে ব্যাংক বেস। এখানে না আছে সিকিউরিটি মার্কেট, না আছে ইন্স্যুরেন্স মার্কেট, কোনো মার্কেট নাই। ইট ইজ অলমোস্ট টোটালি ব্যাংক বেসড। সুতরাং এইরকম একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমে এই ব্যাংক নিয়ে খেলাধুলা করাটা ঠিক না। ব্যাংকের যে কোনো প্রবলেমের সময় সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তাড়াতাড়ি অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নিতে হবে।
তো ব্যাংকগুলোর এইরকম একটা খারাপ অবস্থা, এত লোকসান, এত প্রভিশনিং শর্টফল, এত এনপিএল, এত ক্যাপিটাল শর্টফল, এগুলো নিয়ে ব্যাংকগুলো চলছে কীভাবে? এটা তো চলার কথা না। তাহলে আগামী দিনে নতুন করে বিনিয়োগ কিংবা আমরা যে কর্মসংস্থানের কথা বলছি সেটা তো ঝুঁকির মধ্যে পড়ছে। ঝুঁকির মুখে বিদেশি বিনিয়োগকারী তো সেই জন্য আসছে না। বলে তোমাদের দেশে ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে ব্যাংক বেজ, কিন্তু তোমার ব্যাংকগুলোর এই অবস্থা কেন? তাই না? ওখানে গেলে আমরা কি করতে পারবো? সুতরাং এবং ডেফিনেটলি আগামী দিনের স্পেশালি আপনি যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে চান বা ফরেন ইনভেস্টমেন্ট আনতে চান, তাহলে এই ব্যাংকের উপরে ইমিডিয়েটলি আপনাকে নজর দিতে হবে। সেই নজর প্রসঙ্গে আসি, ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে হলে তো আসলে এর যে খেলাপি ঋণগুলো রয়েছে সেগুলো তো ফিরিয়ে আনা অনেকটা জরুরি। 5,88,000 কোটি টাকা খেলাপি ঋণ, এই টাকা কিভাবে ব্যাংকিং খাতে পুনরায় ফিরিয়ে আনা যায়? না, খেলাপি আপনি টাকা আদায় না করে আপনি পুনর্গঠন করতে পারেন। সেই ক্ষেত্রে যদি মানে গভর্নমেন্ট যদি সাপোর্ট দেয়, গভর্নমেন্ট যদি তার বাজেটারি অ্যালোকেশন দিয়ে এগুলো যদি ফাইন্যান্স করে সেটা। তো যাই হোক, এই হিউজ খেলাপি ঋণ এগুলো অ্যাড্রেস করার ব্যাপারে আমরা সবসময় বলে আসছি যে খেলাপি ঋণটাকে আপনারা দুই ভাগে ভাগ করেন। একটা উইলফুল মানে ডিফল্টার, একটা আনউইলফুল ডিফল্টার। উইলফুল ডিফল্টারদেরকে আপনি এইরকমভাবে আদায় করতে পারবেন না, আপনি পাবেন শুধু আনউইলফুল ডিফল্টার। আনউইলফুল ডিফল্টারদের জন্য আমরা সবসময় বলেছি যে সে প্রত্যেকটা ব্যাংকে একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকতে হবে। তারা প্রত্যেকটা আনউইলফুল ডিফল্টারের সাথে আপনার বসে আলাপ আলোচনা করবে কেন সে খেলাপি হলো, তারপরে সেই রিজনটা সে অ্যাড্রেস করার চেষ্টা করবে। আর যারা উইলফুল, যারা ইচ্ছা করে এরকম হচ্ছে, তাদের তো আপনি এইরকম জামায়াত করতে পারবেন না। তাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দিতে হবে, তাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিতে হবে, তাদের জন্য ধরপাকড় করে আনে, তাকে সমস্ত সোশ্যাল থেকে ফাংশন থেকে তাকে উইথড্র করে, তার জন্য সমস্ত কিছু আপনার শুধু বয়কট না, তার সমস্ত কিছু রহিত করতে হবে। তার জন্য সে এমপি হইতে পারবে না, সে কোনো প্লেনে চড়তে পারবে না, সে গাড়িতে চড়তে পারবে না, তার সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ সরকারকে আরও এই বিষয়ে অনেক কঠোর হতে হবে। কঠোর মানে কি? এটা মানে কঠোর টু দ্য এক্সট্রিম এক্সটেন্ট হইতে হবে। এখনও তারা তো আমরা দেখি সরকার বা বাংলাদেশ ব্যাংক এখনও সেই খেলাপিদেরই আসলে ফেসিলিটেট করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি খুব দ্রুত এই বিষয়টা একটি সমাধান আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ।